প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা একাদশ শ্রেণীর ভেক্টর রাশির পার্ট 8-এর ক্লাস করব। এই ক্লাসে আমরা কি শিখব? এই ক্লাসে আমরা শিখব স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। এতদিন কিন্তু আমরা ভেক্টর রাশিকে কীরকমভাবে প্রকাশ করতাম? একটা সরল রেখাংশ দ্বারা এবং তার তীরচিহ্ন দ্বারা অভিমুখ প্রকাশ করতাম, তাই তো নাকি? এইভাবে ভেক্টরকে প্রকাশ করে আমরা দুটো ভেক্টরের যোগ করা শিখেছি, ত্রিভুজ সূত্র অথবা সামান্তরিক সূত্রের সাহায্যে দুটো ভেক্টরের বিয়োগ করাও শিখেছি, তাই না? এছাড়াও দুটো কেন, একাধিক ভেক্টরে যোগ করা শিখেছি বহুভুজ সূত্রের সাহায্যে। যারা এখনও ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলে এই ক্লাসগুলো দেওয়া আছে, সব দেখে নাও। আজকের আমরা কি শিখব? আজকের আমরা শিখব স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। এখন প্রথম প্রশ্ন জাগে যে স্থানাঙ্কের সাহায্যে কেন, স্থানাঙ্ক কথাটা এলো কেন? আসলে কি হয় যেন, কোনো কণার অবস্থান বোঝাতে গেলে আমরা যখন কোনো কণার অবস্থান বোঝাই তখন দুটো অক্ষ বা তিনটে অক্ষের সাহায্য নিয়ে প্রকাশ করি। যেমন তোমাকে সেই আগের পুরনো কথাগুলো যদি মনে করি, আমরা যদি বলি একটা বস্তু 5 মিটার উত্তর দিকে সরে গেছে, তাহলে আমরা উত্তর দক্ষিণ দিক দিয়ে একটা সরল রেখাংশ দিয়ে উত্তর দিকে বুঝিয়ে দিতাম। এরকমভাবেই প্রকাশ করতাম। এরকম দুটো সরল রেখাংশ, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক, তাই তো নাকি? এবার কি হয়, আমরা এখানে যদি কি করি, এটা পূর্ব দিক, হ্যাঁ যেটা বলছিলাম, এটা হলো পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক, তাই তো নাকি? এইভাবে আমরা কি করতাম, দিক নির্দেশ করতাম। এখানে কি বলতাম যে একটা ব্যক্তি উত্তর দিকে 5 মিটার গিয়েছে, এই সরল রেখাংশ দৈর্ঘ্য হয়তো 5 সেন্টিমিটার নিলাম, 5 সেন্টিমিটারকেই আমরা 5 মিটার বলতাম। হ্যাঁ, তার তলায় আমরা লিখে দিতাম 1 সেন্টিমিটার মানে 1 মিটার, বোঝাচ্ছি যে এখানটায় সরল রেখাংশ দৈর্ঘ্য 1 সেন্টিমিটার মানে সেটা 1 মিটার বোঝাচ্ছে। এটা ছিল আগে যেভাবে ভেক্টর প্রকাশ করতাম, কিন্তু আমরা এখন স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর প্রকাশ করব। কেন? ধরো তোমাকে বলা হলো এরকম একটা খাতার তল, এই হচ্ছে ধরো খাতার একটা পেজ, এই পেজের কোনো একটা বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে, এ বিন্দু থেকে একটা কণা বি বিন্দুতে গেল। এখন এ বিন্দুর অবস্থান বোঝাবে কি করে? এ বিন্দুটা ঠিক কোথায় আছে? আমি বলেছি এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে। এ বিন্দুর অবস্থান বোঝাতে গেলে তোমার দেখো দুটো অক্ষের সাহায্য নিতে হবে। কি অক্ষ? আমরা বলবো যে এই এ বিন্দুটা এই এই যে খাতার পেজের এই লাইন থেকে কতটা দূরে আছে এবং এই লাইন থেকে কতটা দূরে আছে, অর্থাৎ এই দূরত্বটা বলবো। ধরো এটা পরিমাপ করে দেখলাম 4 আর এটা পরিমাপ করে বললাম 5, তাহলে এ বিন্দুর অবস্থান কত হবে? 4, 5। এই যে এ বিন্দুর অবস্থান বোঝাতে গেলে দেখো আমাকে দুটো লাইন বা দুটো রেখা থেকে দূরত্ব বা দুটো প্রান্ত থেকে দূরত্ব প্রকাশ করতে হচ্ছে। এই রেখাটা যদি আমরা এক্স অক্ষ বলি এবং এই রেখাটাকে যদি আমরা খাতার ওয়াই অক্ষ ধরি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হলো? 4, 5। একই রকমভাবে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 9। ধর আমি জানি না, ডিস্টেন্সটা তখন মাপতে হবে, এখান থেকে এই দূরত্বটা কত আর এখান থেকে এই দূরত্বটা কত। আমি পরিমাপ করে দেখলাম 9, 8 হলো। এটা মান লিখে দিলাম 9, 8। আমি মেপে তোমরা দেখবে 9, 8 বি বিন্দুর স্থানাঙ্ক। এবার তোমাকে বলা হলো তাহলে কণাটি সরণ কতটা ঘুরলো, অর্থাৎ যদি কণাটি এ থেকে বি বিন্দুতে যায় সরণ কত। এখন দেখো আমরা সরণ মাপি কীভাবে? এইভাবে প্রাথমিক এবং অন্তিম অবস্থান জুড়ে দিই, এটাই হলো সরণ। আমি এই সরল রেখাগুলো তুলে দিচ্ছি, এই রেখাংশগুলো। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এ বিন্দুর অবস্থান কিভাবে প্রকাশ করা হলো এবং বি বিন্দুর অবস্থান কিভাবে প্রকাশ করা হলো। এখন এ থেকে বিতে গেলে সরণ কত হবে? এবি সরল রেখা, সেটা আমরা প্রকাশ করব কিভাবে, সেটাই প্রকাশ করা আজকের আমরা শিখব। সেটা কি, কার সাহায্যে প্রকাশ করা হয়? স্থানাঙ্কের সাহায্যে। এটা নয় খাতার তলে ছিল বা খাতার পেজে ছিল, কিন্তু ধরো এই ঘরের মধ্যে, এই যে আমরা যে ঘরের মধ্যে আছি, এই ঘরের মধ্যে একটা মাছি যদি বসে থাকে কোনো একটা জায়গায়, ধরো এই জায়গাটা আমার কলমের শীর্ষবিন্দুতে একটা মাছি আছে, মাছি বসে আছে। এর অবস্থান বোঝাতে গেলে আমাকে দেখো তিনটে পয়েন্ট স্থানাঙ্কের সাহায্য নিতে হচ্ছে। কী কী? এই দেয়াল থেকে এই মাছিটার কত দূরে আছে, পাশের দেয়াল থেকে কত দূরে আছে, আর নিচের তল থেকে কতটা ওপরে আছে।
তবেই আমরা মাছিটির অবস্থান সঠিক করে বোঝাতে পারবো, তাই না? অর্থাৎ এই মাছের অবস্থান বোঝাতে গেলে আমাদের 3টে অক্ষর নিতে হবে। এখানে যেমন 2টো অক্ষর নিয়ে আমরা কণাটির অবস্থান বুঝিয়ে দিতে পেরেছিলাম, মাছিটার অবস্থান বোঝাতে গেলে 3টে অক্ষরের সাহায্য নিতে হয়। সেটা কি কি অক্ষর? এখানে 2টো অক্ষর কী কী ছিল, এক্স ও ওয়াই। সেটা হলো এক্স, ওয়াই এবং জেড অক্ষর। এটাকে বলা হয়, যেহেতু এখানে 2টো অক্ষরের সাহায্য নেওয়া হচ্ছে, এটাকে বলা হয় দ্বিমাত্রিক দেশ। দ্বিমাত্রিক দেশে কণার অবস্থান বোঝাতে হচ্ছে। আবার এই মাছির অবস্থান বোঝাতে গেলে 3টে স্থানাঙ্কের সাহায্য নিতে হয়, সেটাকে বলা হয় ত্রিমাত্রিক দেশে কণার অবস্থান। এখন এক্স ওয়াই জেড, এই যে 3টে অক্ষ কল্পনা করব, এই 3টে অক্ষ কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে, বা বলতে গেলে পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে। এখন দেখো আমরা পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে সেটা আঁকবো কী করে? এখানে যেমন এক্স ওয়াই পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে, খুব সহজে দেখিয়ে দিতে পারলাম। কিন্তু এখানে দেখানোর জন্য দেখো, এটা এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ, এই তো নাকি? এক্স ওয়াই জেড। তুমি বলবে স্যার এই তো কই লম্বভাবে হয়নি তো। আসলে কি যেন, লম্বভাবে আঁকতে গেলে আমাদের এক্স অক্ষটা এইভাবে আঁকা উচিত ছিল, এই যে এই জায়গা থেকে এই লম্ব দিকে, কিন্তু আমরা ওইভাবে না এঁকে এইভাবে একটা কলম দিয়ে দেখাতে পারতাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কি এক্স অক্ষ এখান থেকে এরকমভাবে সরলরেখা অঙ্কন করতে পারবো না, কারণ খাতাটা হচ্ছে দ্বিমাত্রিক। তাই আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক বোঝানোর জন্য এইভাবে অক্ষ কল্পনা করি। আমরা ধরে নিই এখানে হয়তো পরস্পর ছবি অনুযায়ী পরস্পরের সঙ্গে সবাই 90 ডিগ্রি কোণ করেনি, কিন্তু আমরা ধরে নিই এরা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে। এটা দ্বিমাত্রিক দেশ, এবং আগেরটা ছিল কি দ্বিমাত্রিক দেশ, 2টো স্থানাঙ্ক, তাই তো? আমরা প্রথমে এই স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ শিখব। প্রথমে দ্বিমাত্রিক দেশে কিভাবে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা হয় সেটা বোঝার চেষ্টা করব। তার জন্য আমরা একটা বিন্দু স্থানাঙ্ক নিই। চলো আঁকি একটা দেখি। দ্বিমাত্রিক দেশে তাহলে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ করব। এ দিয়ে শিখে আমরা প্রথমে কি শিখব? দ্বিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। তাহলে 2টো অক্ষ কল্পনা করি। এই হচ্ছে অক্ষ, এটা ধরো এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। দ্বিমাত্রিক দেশে কখন প্রকাশ করা যায় জানো? যখন কোনো কণা তলের ওপর অবস্থান করে। তলে মানে ধরো একটা কণা তোমার ঘরের মেঝেতে একটা পিঁপড়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার অবস্থান বোঝাতে গেলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কের সাহায্য নিই। কোনো তলে ধরো এই দেয়ালে এই বিন্দুটা এঁকেছে, এই বোর্ডে এই যে পি পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা স্থানাঙ্ক বোঝাতে গেলে তখন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কের সাহায্য নিই। কারণ দেখো এই পয়েন্টের অবস্থান বোঝাতে গেলে এই তলা থেকে এর উচ্চতা, মানে তলার লাইন থেকে কতটা উচ্চতা, পাশের লাইন থেকে দূরত্ব কত বলে দিলেই স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ হয়ে যায়। 2টো স্থানাঙ্ক লাগে। এগুলো সব দ্বিমাত্রিক দেশে, কোনো তলে হলে। আর ত্রিমাত্রিক দেশে সেটা পরে শিখছি, আগে দ্বিমাত্রিক দেশে তো শিখি। হ্যাঁ, কি শিখবো? ধরো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু স্থানাঙ্ক কিভাবে প্রকাশ করা হয় সেটা বলে দিয়েছি। এই অক্ষ থেকে এই ডিস্টেন্সটা কত, অর্থাৎ স্থানাঙ্ক প্রকাশ করতে গেলে দেখো এই দূরত্বটা জানতে হবে। এক্স অক্ষ বরাবর কত দূরত্ব যেতে হচ্ছে, ধরো 1 2 3 4 5 ঘর যেতে হলো। আমি এবার এখানে যে ঘরগুলো থাকবে সেই অনুযায়ী মান নেবো। একটা ঘরের মান একক যদি ধরে নিই, তাহলে এটা 5 ঘর, আর এদিকে ধরে এরকমভাবে 1 2 3 4 5 6 7 ঘর যেতে হচ্ছে, বা 6 ঘর যেতে হচ্ছে। তাই 7 ঘর যেতে হলে এটা স্থানাঙ্ক কত হবে? 5 7। এটাই হলো ওই বিন্দুর স্থানাঙ্ক। আমরা কিন্তু বিন্দুর স্থানাঙ্ক জানতে চাইছি না, আমরা কি চাইছি? স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করতে চাইছি। এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা 5 7 লিখি, তাহলে এর
স্থানাঙ্ক ভেক্টরটা কত হবে যেন, সেটা পরিমাপ করা হয় মূল বিন্দুর সাপেক্ষে। অর্থাৎ ওর সাপেক্ষে এই পি বিন্দু স্থানাঙ্ক ভেক্টর হলো ওপি ভেক্টর। পি বিন্দু স্থানাঙ্ক ভেক্টর কত হলো তাহলে, ওপি ভেক্টর হলো। এখন ওপি ভেক্টরটাকে কত হবে সেটা বোঝানোর জন্য আরও কিছু শব্দের অর্থ বুঝতে হবে। দেখো ওপি ভেক্টরকে আমরা কিভাবে লিখি যেন 5, আচ্ছা বলছি তার আগে একটু এখানে জেনে রাখতে হবে যে এক্স অক্ষ বরাবর কণার কটা ঘর সরণ ঘটেছে। এক্স অক্ষ বরাবর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর আমাদের ছবি অনুযায়ী, তাই তো। এই এক্স অক্ষ বরাবর প্রতিটি ঘরের মানকে আমরা আই ক্যাপ দ্বারা লিখি। অর্থাৎ আমরা আই ক্যাপ বলতে কি বোঝাই যেন, আয়ের মাথায় একটা ক্যাপ টুপির মতো চিহ্ন দিই। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, বরাবর একক ভেক্টর। একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর বোঝাতে আমরা জে ক্যাপ দিই, জের মাথায় একটা ক্যাপ, ইংরেজি বর্ণমালা জে, তার মাথায় একটা ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। আরেকটা হচ্ছে কে ক্যাপ, এটা জেড অক্ষ বরাবর একক একক ভেক্টর। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ না লিখে অনেকে এটাকে কি লেখে যেন, এটা অনেকে ইএক্স, ইওয়াই এবং ইজেড দ্বারাও লেখে। আই ক্যাপ বলতে কি বোঝায়, যখনই আই ক্যাপ বলবে তখন জানবে এক্স অক্ষ বরাবর একটা করে ঘর যাওয়া হচ্ছে এবং তার অভিমুখ কোন দিকে, আই ক্যাপ বরাবর। অর্থাৎ এক্স অক্ষ বরাবর, আই ক্যাপ না, আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর নিতে বলা হয় যে যার মান হচ্ছে 1। আই ক্যাপ কথার অর্থ, জে ক্যাপ কথার অর্থ সেই একই, ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর অঙ্কন করতে বলা হয়েছে যার মান হচ্ছে 1। একক মান সম্পন্ন ভেক্টরকে কী বলে, একক ভেক্টর। সেটা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দ্বারা লেখা হয়। এবার আমাদের অঙ্কে আসে। দেখো এখানে আমরা এক্স অক্ষ বরাবর কটা ঘর গিয়েছি, 5টা ঘর। তাহলে এক্স অক্ষ বরাবর যদি 5টা ঘর যে গিয়ে থাকি, তাহলে এদিকে ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব, 5 আই ক্যাপ, এই ভেক্টরটাকে, এই যে এখান থেকে এই পর্যন্ত ভেক্টরটাকে আমরা 5 আই ক্যাপ বলবো। 5 আই ক্যাপ বললে কি বোঝা যায়, যে এক্স অক্ষ বরাবর 5 ঘর যেতে হয়েছে, বা এক্স অক্ষ বরাবর 5 একক মান সম্পন্ন ভেক্টর হলো। আবার দেখো ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ আমাদের উপরের দিকে এই যে এই সরণটা, এদিকে সরণটা কত হয়েছে, 7 ঘর, অর্থাৎ সেটাকে আমরা কি বলবো, 7 জে ক্যাপ। বুঝা গেল, তাই তো নাকি। যেহেতু আমাদের ওয়াই অক্ষ বরাবর সরণ কত হয়েছে, 7 একক, তাই সেটাকে আমরা কি বলছি, 7 জে ক্যাপ। অর্থাৎ এই পি বিন্দুর অবস্থানকে আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করলে 5 আই ক্যাপ এবং 7 জে ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারি। 5 আই ক্যাপ দ্বারা বোঝায় যে কণাটি সরণ এক্স অক্ষ বরাবর 5 ঘর হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর 7 ঘর হয়েছে হলো। কিন্তু আমাদের তো অবস্থান ভেক্টর মানে কোনটা বোঝায়, এই দুটো তো আলাদা আলাদা করে বোঝায় না। অবস্থান ভেক্টর বলতে ও থেকে পি, অর্থাৎ ওপি ভেক্টরটিকে বোঝায়। এখন ওপি ভেক্টরের মান কত হবে, দেখো ওপি ভেক্টরের মানটা বের করতে গেলে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। মনে আছে আমরা ত্রিভুজ সূত্র থেকে জেনেছিলাম না, এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর হলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় ভেক্টর ওই দুটো ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। খুব দ্রুত বলা হয়ে গেল, বোঝা গেল না। শিখেছিলাম আমরা, যদি এরকম একটা ত্রিভুজের মনে করে দেখো, এই ত্রিভুজের এই একটি ভেক্টর এবং এটা যদি আরেকটা ভেক্টর হয়, এই দুটো ভেক্টর একই দিকে ক্রমানুসারে আছে, তাহলে বিপরীত ক্রমে যে বাহুটা সেটা কি হবে, ওই দুটো ভেক্টরের লব্ধি। অর্থাৎ এইটা হবে এই ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধি। এখানেও দেখো 5 আই ক্যাপের অভিমুখ এদিকে, 7 জে ক্যাপ ওপরের দিকে, অর্থাৎ একই ক্রমে হলো। কিন্তু ওপি ভেক্টরের অভিমুখ দেখো বিপরীত দিকে হচ্ছে। কেন বুঝতে পারছো কি, দেখো ভালো করে বোঝো। 5 আই ক্যাপের অভিমুখ কোন দিকে, এরকমভাবে এদিকে আসছে, 7 জে ক্যাপ তারপরে ওপরের দিকে উঠছে, তারপরে অর্থাৎ ওপি ভেক্টরের অভিমুখ এদিকে হওয়া উচিত ছিল একই দিকে, এরকমভাবে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে 5 আই ক্যাপ, 7 জে ক্যাপ,
ওপি ভেক্টরটা এদিকে হওয়া উচিত ছিল, কিন্তু না হয়ে কোন দিকে হয়েছে, বিপরীত দিকে। অর্থাৎ ওপি ভেক্টরটাকে আমরা বলতে পারি এই দুটো ভেক্টরের যোগফলের সমান, অর্থাৎ ওপি ভেক্টর সমান, আমি যদি এখানে একটা বিন্দুর নাম দিই বি, আমরা কি লিখব, ওবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। এটা কোথা থেকে পেলাম, ত্রিভুজ সূত্র থেকে পেলাম। ফলে ওপি ভেক্টর সমান কত এলো দেখো, 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ। এই হলো অবস্থান ভেক্টর প্রকাশ করা হলো। বোঝা গেল? আমরা তাহলে কি করলাম, এটা পি বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করলাম। সেটা কত হলো, 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ। তোমাকে যদি বলে একটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেয় যে 5 ও 7, তাহলে ওর অবস্থান ভেক্টর কত হবে, 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ। এই ওপি ভেক্টর না লিখে এটাকে আবার অনেকে এরকম আর ভেক্টর দ্বারাও লেখে, 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ। এটাকে ওপি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। বোঝা গেল? তাহলে আমরা স্থানাঙ্কের সাহায্যে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করতে পারলাম। কিভাবে, 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ। কীভাবে এলো নিশ্চয়ই বুঝতে পারলে। এখন দেখো সবসময় যে এটা 5, 7 হবে এরকম নয় তো। বিন্দুটা যদি অন্য কোথাও থাকে, ধরো এই জায়গাটা বিন্দুটা থাকলো, তখন কি হবে, তখন এক্স ও ওয়াই স্থানাঙ্ক পরিবর্তিত হবে। সেক্ষেত্রে আমরা কি করব, তাই আমরা এটা সাধারণ রূপ করে নেওয়া আছে। এটা 5, 7 থাক, আমি আরেকটা ছবি এঁকে পাশে দেখি, মানে সাধারণভাবে লিখলে কেমন হবে, সবার ক্ষেত্রে কমনলি লিখলে। দেখো এটা যদি আমরা এক্স অক্ষ, এটা যদি আমরা ওয়াই অক্ষ ধরি, ধরো এখানে পি বিন্দু আছে, আছে পি বিন্দু, এটা স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরে নিলাম। এক্স ওয়াই মানে এই দূরত্বটা এক্স, মানে এটা এক্স আই ক্যাপ হবে, আর এই উচ্চতাটা কত হবে, ওয়াই জে ক্যাপ। ফলে ওপি ভেক্টরটা কত আসবে, দেখো ওই রকমভাবেই, একই রকমভাবেই আমরা দেখাতে পারি ওপি ভেক্টর সমান আর ভেক্টর সমান কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এইভাবেও প্রকাশ করা যায়। এই হলো স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। বোঝা গেল? এক্স ওয়াই দেওয়া থাকবে, স্থানাঙ্ক দেওয়া থাকলেই তুমি বের করে নিতে পারবে। এখন এই যে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ করা শিখলাম, আশা করি বুঝতে পেরেছো। পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে, কোনো একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে বের হয়ে যাবে। এখান থেকে আমাদের আরও একটা প্রশ্ন আসে যে এই ভেক্টরটির মান বের করবো কী করে। ভেক্টরে তো দুটো অংশ থাকে, একটা মান এবং দিক। এটা তো প্রকাশ করা শিখলাম, কিভাবে প্রকাশ করা যায়, কিন্তু এর মান ও দিক কী করে বের করব। দেখো আমরা এবার তাহলে শিখব যে একক ভেক্টরের মান, একক ভেক্টরের মান কতটা হয়। দেখো একক ভেক্টরের মান কি হবে, মান বলতে কি বোঝায়, এই সরল রেখাংশটার দৈর্ঘ্য। কারণ আমরা জানি ভেক্টরকে সরল রেখাংশ দ্বারা প্রকাশ করলে সরল রেখাংশের দৈর্ঘ্যটা কি হয়, ভেক্টরের মানকে প্রকাশ করে। তাহলে এখানে মান কোনটা হবে, এই সরল রেখাংশটার দৈর্ঘ্য। সরল রেখাংশের দৈর্ঘ্য বের করা কিন্তু আমরা অঙ্কে শিখেছি স্থানাঙ্ক জ্যামিতিতে। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, অর্থাৎ মূল বিন্দু এবং এক্স ওয়াই বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করা শিখেছি। সেই দূরত্বের মান কত হয় যদি লিখি, দেখো মানকে এইভাবে লেখা হয় আর ভেক্টর দিয়ে মড, বা কেবলমাত্র আর লিখতে পারো, যে কোনো খুশি যে কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারো, অর্থাৎ মড আর অথবা আর দিয়ে। সমান কত হয়, সমান হয় এই বিন্দুটা এবং এই বিন্দুটার মধ্যে দূরত্ব, তো সেটা কত হবে, দেখো √(x - 0) হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার। কারণ এই বিন্দু স্থানাঙ্ক কত, এক্স ওয়াই, এবং এই বিন্দু স্থানাঙ্ক 0, 0। সেই জায়গা থেকে লেখা হলো। অঙ্কে আমরা শিখেছিলাম দুটো বিন্দুর দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়। আমি এখানে লিখে দিই, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, যদি দুটো বিন্দু এক্স স্থানাঙ্কগুলো দেওয়া থাকে। এখানে যেহেতু একটা স্থানাঙ্ক, মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0, 0, তাই এইভাবে লেখা হলো। অর্থাৎ √(= কত আসবে, x² প্লাস y²। এটা হলো একক ভেক্টরের মান। বোঝা গেল? এবার আমরা শিখব, তাহলে মানটা বের করে ফেললাম। এবার স্বাভাবিকভাবে কি বের করতে বলবে, ভেক্টর তো প্রকাশ করলাম, মান বের করা শিখলাম। এবার স্বাভাবিকভাবে বের করতে বলবে যে ভেক্টরটির অভিমুখ নির্ণয় করো। চলো আমরা একক ভেক্টরের অভিমুখ নির্ণয় করি। অভিমুখ কী করে নির্ণয় করব, মানে ওই যে অবস্থান ভেক্টর,
তার অভিমুখ। এই দেখো অবস্থান ভেক্টরটা কি ছিল, ওপি ভেক্টর। তো অভিমুখটা আমরা বলতে গেলে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেটা বলে দিলে কিন্তু অভিমুখ হয়ে যায়। তুমি অভিমুখটা এইভাবে বলতে পারো না, এদিকে স্যার এদিকে এরকম কোণ করে, এরকমভাবে বলবো না, কিন্তু কি বলবো যে এই ওপি ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে বা ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, যে কোনো একটা বললে হবে। এই কোণটাও বলতে পারো, অর্থাৎ ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে আছে, অথবা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে আছে। ওই থিটাটা বলে দিলে, কত ডিগ্রি কোণে হেলে আছে সেটা বলে দিলে অভিমুখ চলে আসে। ফলে আমরা অভিমুখটা কত বলতে পারি, দেখো অভিমুখটা বলতে পারি, এই থিটা ধরে নিলাম যে এক্স অক্ষের সঙ্গে, আচ্ছা ক্যাপিটাল এক্স দিই, এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে আনত হলে কি লিখতে পারি, দেখো থিটার মান ট্যান থিটা সমান কত, এই ত্রিভুজটা একটু লক্ষ্য করে দেখো, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্বটা কত, লম্বের দূরত্ব ওয়াই এবং ভূমির দূরত্ব কত এক্স, এই ডিস্টেন্সটা এক্স বলছিলাম না, যেমন এখানে 5 আর এটা কত 7, অর্থাৎ লম্বটা 7 আর ভূমিটা 5। একই রকমভাবে এখানে লম্বটা কত ওয়াই, ভূমিটা এক্স, এই হলো ট্যান থিটা। তাহলে সেই জায়গা থেকে আমরা থিটা বের করব, পরের লাইনে ট্যান ইনভার্স কত আসবে, ওয়াই বাই এক্স। আচ্ছা তো থিটার মান চলে এলো, থিটার মান চলে আসা মানে আমরা দিকটাও নির্ণয় করে ফেলবো। দেখো দিক চলে আসবে, থিটা কত ডিগ্রি এসে গেলেই তো বলে দেবো যে এত ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা মানও বের করে ফেললাম, অভিমুখও বের করে ফেললাম। এখানে আরও একটা প্রশ্ন দেয়, কি যেন আমাদের বের করতে বলে যে একক ভেক্টরের অভিমুখ, এই যে স্থানাঙ্ক ভেক্টরের বা অবস্থান ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, অর্থাৎ ও পির দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। চলো আমরা একক ভেক্টর নির্ণয় করা শিখি। কার দিকে, ওই অবস্থান ভেক্টরের অভিমুখে। এবার শিখব অবস্থান ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। কিভাবে প্রকাশ করব দেখো, একক ভেক্টর মানে কি সেটা আগে মনে করে নিতে হবে। একক ভেক্টর মানে একক মান সম্পন্ন ভেক্টরকে আমরা কি বলি, একক ভেক্টর। অর্থাৎ অবস্থান ভেক্টরের অভিমুখে, অবস্থান ভেক্টর কি ছিল, এই যে অবস্থান ভেক্টরটা যদি লিখি এটাই ছিল, আর ভেক্টর সমান কত ছিল, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বলেছে এই অবস্থান ভেক্টরটির অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে, অর্থাৎ আর ক্যাপ নির্ণয় করতে বলেছে। আর ক্যাপ বের করলে কি এসে যাবে, আর ক্যাপ বের করলে অবস্থান ভেক্টরের অভিমুখে একক ভেক্টর আসবে। আর ক্যাপ কত আসবে, আর ভেক্টর বাই মড আর। অর্থাৎ একক ভেক্টর বের করতে গেলে কি করতে হয় ভালো করে শোনো, ওই ভেক্টরকে ওর পরম মান দিয়ে ভাগ করে দেবো। আমরা ভেক্টরটাও জানি আর মানও বের করা শিখেছি, একটু আগেই শিখলাম। যে কোনো ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বের করতে গেলে, মানে এর দিকেই একক ভেক্টর বের করতে গেলে আমরা কি করব, ওই ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দেব, পরম মান দিয়ে। আমি জানি তো ভেক্টরটি কত, ভেক্টরটি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বাই ওর মান কত, √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা একটু আগেই বের করেছিলাম মানটা, সেটাই লিখে দিলাম। দেখো ওর ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দিলাম, দিলেই চলে এলো কি, ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। এবার একটু আমরা যদি সেই প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, দুটো বিন্দু দেওয়া থাকলো, অর্থাৎ একটা কণা এ থেকে বিতে গেলে তার ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করব। আমি এগুলো একটু মুছে দিই। আচ্ছা আর একটা কথা বলে নিই একটু, আমি এই যে এটা বলছিলাম, এটাকে এই যে অবস্থান ভেক্টরটাকে যদি এইভাবে লিখে দেখো, এক্স ইএক্স প্লাস ওয়াই ইওয়াই, এইভাবেও লেখা যায়। আমি এই যে বললাম আই ক্যাপের পরিবর্তে এক্সও লেখা যায়, জে ক্যাপের পরিবর্তে ইওয়াইও লেখা যায়, অসুবিধা নেই। আবার আরেকটা জিনিস দেখবি, অনেক জায়গায় এরকমও লেখা আছে, আই ক্যাপ জে ক্যাপ না লিখে আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে দ্বারা লেখা আছে। তাতেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, হতেই পারে, এরকমভাবেও প্রকাশ করা হয়, কিন্তু অধিকাংশ বইয়ে এই আই ক্যাপ জে ক্যাপ লেখা আছে, তোমরা একটু খেয়াল রেখো, এইভাবেও প্রকাশ করা যায়।
হ্যাঁ যেটা বলছিলাম এটা মুছে দিই। তাহলে এবার আমরা কি শিখব, ওই যে শুরুতেই যেটা বলছিলাম দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ভেক্টরটিকে কিভাবে প্রকাশ করব, তাই না? এটা একটা বিশেষ কেস, কিন্তু এই যে কেসটা এক্ষুনি শিখবো। এবারে কি লিখব, দুটি বিন্দুর স্থানাঙ্ক, দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে অবস্থান ভেক্টর নির্ণয়। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন পড়ে, তোমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। এসো, দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কেমন? আমার আবার ওই অক্ষ আঁকতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা ওই ছবিটা মুছে দিই, ওই ছবিটা তো লাগছে না। এঁকে ফেলি। দেখো এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক ধরো দেওয়া আছে x1 y1, আর এখানে একটা বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে অন্য কোথাও। আচ্ছা এই পাশে লিখি, হ্যাঁ x1 ছোটো ছোটো করে লিখি, ছোটো লিখলে আবার তোমরা দেখতে পাবে না। আর আরেকটা বিন্দু স্থানাঙ্ক ধরো দেওয়া আছে এখানে বি বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে x2 এবং y2, দিয়ে তোমাকে বলা হয়েছে এবি ভেক্টর নির্ণয় করো, এবি ভেক্টরটি কত। এখন দেখো আমরা তো এ বিন্দুর অবস্থান ভেক্টর ওই ও বিন্দু থেকে নির্ণয় করা শিখেছি, বা বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বিন্দু থেকে নির্ণয় করা শিখেছি, তাই না? অর্থাৎ ও এ ভেক্টরটা বের করতে পারবো, যদি বলে ও এ ভেক্টর কত বের হয়ে যাবে, যদি বলে ও বি ভেক্টর কত নির্ণয় করতে পারবো। কিন্তু আমাদের বের করতে বলেছে দেখো এ বি ভেক্টর অবস্থান ভেক্টর, এ থেকে বিতে গেলে অবস্থান ভেক্টর কত হবে, সেটা বের করার জন্য আমরা কি করছি দেখো, আমি প্রথমে লিখছি ও এ ভেক্টর, ও এ মানে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ হলো। আবার ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, অর্থাৎ ও বি ভেক্টর সমান কত, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। দেখো আমরা যেটা বের করতে পারি করে ফেললাম, কি ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হলো, এটা এই যে ও এ ভেক্টরটাই এটা এবং ও বি ভেক্টর এটা। কিন্তু আমাদের তো এটা নির্ণয় করতে বলেনি, আমাদের কী বের করতে বলেছে, এ বি ভেক্টর। একটা কথা খেয়াল রাখবে, আমি এই যে তীর চিহ্নগুলো দিয়েছি নিজের ইচ্ছা মতো দিইনি কিন্তু, কেন, আমরা ও এ ভেক্টর অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর দেখো ও থেকে এর দিকে ওই জন্য এরকম তীর চিহ্ন দিয়েছি, আবার বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ ও থেকে বির দিকে এইভাবে তীর চিহ্ন দিয়েছি। আর আমাদের বের করতে বলেছে কোনটা, এ বি ভেক্টর, তাই এ থেকে বির দিকে তীর চিহ্নটা দিয়েছি। যদি তোমার প্রশ্নে বলতো বি এ ভেক্টর বের করো, তখন কিন্তু অভিমুখ বি থেকে এর দিকে দিতে হতো। খেয়াল রাখবে অভিমুখটা আমি ইচ্ছা মতো দিইনি, যেরকম প্রশ্ন অনুযায়ী দিয়েছিল সেই অনুযায়ী লিখেছি হলো। এবার দেখো এই জায়গাটা যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, এই যে ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ সূত্র থেকে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ সূত্র তো বলেছিলাম ক্রমানুসারে গৃহীত বাহু, একটু আগেই বললাম। দেখো এখানে ক্রমানুসারে কে কে হচ্ছে, ও এ এবং এ বির দিক একই দিকে, এই যে একই ক্রম অনুসারে হচ্ছে, কিন্তু এটা বিপরীত ক্রমে হচ্ছে। ক্রম মানে বুঝতে পারছো, দেখো ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঠিক তার উল্টো দিকে এগুলো ঘুরছে, এইভাবে গেল এইভাবে গেল, তারপরে একটা নিশ্চয় অভিমুখ কোন দিকে হওয়া উচিত ছিল, তার পরে একটা অভিমুখ যদি এদিকে আসতো অর্থাৎ তীর চিহ্নটা যদি এরকম হতো তাহলে কিন্তু একই দিকে হতো, এই আসতো, কিন্তু না, তীর চিহ্নটা কোন দিকে হয়ে আছে, বিপরীত ক্রমে। তাই আমরা বলতে পারি ও এ ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে কি বলা যায়, সূত্র থেকে আমরা বলতে পারি যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, অর্থাৎ এই দুটো ভেক্টর যোগ করলে কোনটা আসবে, ও বি ভেক্টর। ত্রিভুজ সূত্র যেটা বলেছিল সেটা আমরা লিখলাম। অর্থাৎ আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এ বি ভেক্টর, অর্থাৎ এ বি ভেক্টর সমান কত আসবে, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। অর্থাৎ ও বি ভেক্টরের মান কত দেখো, এই যে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস ও এ ভেক্টর, ও এ ভেক্টরের মান কত, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। তাহলে সরল করে দাও, দিলে কত আসবে, এটা সরল করলে দেখো এরকম দেখতে আসবে x2 মাইনাস x1
আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 জে ক্যাপ। ঠিক আছে, হ্যাঁ, এই হলো এ বি ভেক্টর। আর যদি বি এ ভেক্টর বের করতে বলতো কি হতো, বি এ ভেক্টরটা তখন আমরা কোন সূত্র প্রয়োগ করতাম, আমি একটু শুধু লিখে দিচ্ছি, দেখো এই জায়গাটা লিখে দিয়া, বি এ ভেক্টর বের করা মানে তখন অভিমুখটা এদিকে দেবো না, কোন দিকে দেবো, এদিকে। তখন ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে কেমন হবে বলতে পারবে, কেমন বি এ ভেক্টর যদি বের করতে দেয় তখন ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে দেখো ক্রমানুসারে কে কে হচ্ছে, ও বি তারপরে বি একই দিকে, অর্থাৎ ও বি প্লাস বি এ সমান আমরা লিখবো দেখো ও এ, তাই না, ও এটা বিপরীত ক্রমে হচ্ছে তো, কারণ ও বির অভিমুখেই তারপরে বি এ সে একই দিকে হলো কিন্তু ও এটা তার বিপরীত দিকেই হলো, এইভাবে প্রকাশ করবে। তারপরে তো তোমরা বের করে নিতে পারবে, তারপরে কি করবে, বি এ ভেক্টর সমান কত, ও এ মাইনাস ও বি করলেই হয়ে যাবে যদি এটা বের করতে দেয়। তাহলে দুটো স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, ভেক্টরের মান কিভাবে নির্ণয় করা যায়, না ভেক্টরের মান নয়, ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা বুঝলাম। এবার একটু আমরা দুটো অবস্থান ভেক্টর দেওয়া থাকলে তাদের লব্ধি বের করা শিখব। লব্ধি অর্থাৎ যোগ। এখন কিন্তু যোগ আর আগের মতো সেই বিশাল বড় সূত্র ধরে, অর্থাৎ মনে আছে তো দুটো ভেক্টর যোগ করতে গেলে আমরা যে সূত্র প্রয়োগ করেছিলাম, √a² প্লাস বি² প্লাস এ বি কস থিটা, সেগুলো আর করার দরকার নেই। অবস্থান ভেক্টর দেওয়া থাকলে খুব সহজেই করা যায়। কেমন দেখো, দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় করা শিখব। মানে ধরো তোমাকে এরকম দেওয়া হলো একটা ভেক্টর এ ভেক্টর, মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর এইভাবে লেখা হয় x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে লিখি, এইভাবে না লিখে ধরো এ বিন্দু দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 7 j ক্যাপ, আর বি বিন্দুর ভেক্টরটা দেওয়া আছে 8i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, এরকম দেওয়া আছে। আচ্ছা তুমি বলবে স্যার এ ভেক্টর তো নয়, ওটা ওয়ে লেখা হয়তো, এইভাবে ওয়ে আর ও বি ভেক্টর এইভাবে তো লেখা হয়, আপনি হঠাৎ করে এ লিখলেন কেন? আমরা কিন্তু শুধু এ দ্বারা যখন লিখেছি তখন বুঝবে সামনে ও আছে, ওটা লেখা হয়নি। অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর এইভাবেও আমরা লিখতে পারি, এ ভেক্টর আর বি ভেক্টর হলো। এবার যোগ করতে হবে, ওদেরকে লব্ধি বের করতে হবে। দেখো কিভাবে যোগটা করা যায়, লব্ধি বের করতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে, তাই তো। কি করব, লব্ধিটাকে এইভাবে লেখা হয়, ধরো আর ভেক্টর যদি লিখি, অর্থাৎ এই দুটো ভেক্টরের যোগফল এইভাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এগুলো না আগের মতো অত সূত্র ব্যবহার করতে হয় না, যে এরকম সূত্র শিখেছিলাম তো, p² প্লাস q² প্লাস 2pq cos থিটা, এইভাবে সূত্র প্রকাশ করার দরকার নেই, সরাসরি করা যায়। নাকি এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে কত হবে, এই দুটো যোগ করে দাও, অর্থাৎ তুমি এইভাবে লেখো না 5i ক্যাপ 7j ক্যাপ প্লাস বি ভেক্টর মানে কত 8i ক্যাপ প্লাস 3j ক্যাপ, যোগ করলে কত আসবে 5 × 8 13i ক্যাপ আর 7 × 3 10j ক্যাপ। এই হয়ে গেল দুটো ভেক্টরের যোগফল, বুঝতে পারলে। একই রকমভাবে বিয়োগও করা যায়, লব্ধি যোগ লব্ধি যেমন করলাম বিয়োগফলও নির্ণয় করা যায়। আশা করি বুঝতে পেরেছ। স্থানাঙ্কের সাহায্যে, এটা যদিও হলো দ্বিমাত্রিক দেশে, এবার আমরা একটু ত্রিমাত্রিক দেশে প্রকাশ করা শিখবো। একই রকমভাবে ত্রিমাত্রিক দেশে, দেখো ত্রিমাত্রিক দেশে কীভাবে প্রকাশ করা যায়। এবার তিনটে স্থানাঙ্ক নেবো, তাই তো। তাহলে এবার বি দিয়ে শিখবো কি, দ্বিমাত্রিক দেশে হয়ে গেল, এটা এবার বি দিয়ে লিখবো ত্রিমাত্রিক দেশে। আমি একটুখানি চেঞ্জ করে দিলাম, তোমরা দেখে নাও। মানে এবার তিনটে অক্ষ আঁকতে হবে, এমন ছিল দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এখানে একটা বিন্দু থাকবে। তাহলে এক্স ওয়াই জেড স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক, তিনটে অক্ষরের সাহায্যে নিতে হবে। এখানে অবস্থান ভেক্টরটা কী হবে যেন, আমি ছোট ছোট করে লিখবো, আগে যেহেতু দ্বিমাত্রিক দেশে করা হয়ে গেছে সেগুলোই ত্রিমাত্রিক দেশে করব শুধু। তাহলে অবস্থান ভেক্টরটা কি আসবে, একই রকমভাবে ওই ত্রিভুজ সূত্র থেকে প্রমাণ করা যেত, আমাদের আর প্রমাণ করতে হবে না।
অবস্থান ভেক্টর অর্থাৎ আর ভেক্টর বা ওপি ভেক্টর বা কেবলমাত্র পি ভেক্টর, যাই বলো কত আসবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। বুঝে গেল? এই তিনটে স্থানাঙ্ক হলে এবার কি অবস্থান ভেক্টরের অভিমুখী একক ভেক্টর, আচ্ছা অবস্থান ভেক্টরের মান কত হবে? ভেক্টরের মান অর্থাৎ কি এই যে মড আর অথবা কেবলমাত্র আর সমান কত আসবে √x² প্লাস y² প্লাস z²। মনে আছে তো? তখন শুধুমাত্র কী ছিল দ্বিমাত্রিক দেশে যখন করেছিলাম x² প্লাস y², মানে এই যে ওপি ভেক্টরটি দেখুন, ওপি ভেক্টরের মান এটাই ছিল। এখন শুধু আর একটা এক্সট্রা যোগ হবে অক্ষর, অবস্থান ভেক্টরের মান এলো। তাহলে অবস্থান ভেক্টর বের করলাম, অবস্থান ভেক্টরের মানও বের করলাম। এবার বের করব অবস্থান ভেক্টরের অভিমুখী একক ভেক্টর। একক ভেক্টর কি হবে? অবস্থান ভেক্টরের অভিমুখী একক ভেক্টর সেই আর ক্যাপ, আর ক্যাপ মানে কি মড আর বাই আর, মড আর বা আর ক্যাপ সমান কত আর ভেক্টর বাই মড আর, এই দুটো ভাগ করলে কত আসবে √x² প্লাস y², সরি একটু বাইরে আওয়াজ হচ্ছে, হোক আর কি করা যাবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই যে ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দেবো, মানটা কত √x² প্লাস y² প্লাস z²। এই চলে এলো অবস্থান ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। বোঝা গেল? আর কি বের করতে হয়? আর হচ্ছে দিক। দিকটা কিভাবে নির্ণয় করব? অবস্থান ভেক্টরের অভিমুখ, অবস্থান ভেক্টরের অভিমুখটা কিভাবে নির্ণয় করা যায় দেখো। এখানে ধরে না হয় যে অবস্থান ভেক্টরটি তিনটে অক্ষের সঙ্গে কোণ, আগে যেমন এক্স অথবা ওয়াই অক্ষের সঙ্গে কোণ বললে হয়ে যাচ্ছিল দ্বিমাত্রিক দেশে, এখানে এক্স ওয়াই এবং জেড অক্ষের সঙ্গে কোণগুলো বলে দিলেই হয়ে যায়। তা আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে, আমি ধরে নিচ্ছি যে এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে। এটা ধরে না হয় এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা। আমরা যেন দেখাতে পারি এই কস আলফার মান অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে তার কস আলফাটা কত হয় এক্স বাই আর, অর্থাৎ এক্স স্থানাঙ্ক বাই ওর ভেক্টরটার মান। একই রকমভাবে কস বিটা কত হয় ওয়াই বাই আর, একই রকমভাবে কস গামা কি হয় জেড বাই আর। এদেরকে একত্রে বলা হয় দিক সূচক কোসাইন, দিক সূচক কোসাইনও বলা হয়। কারণ কি এগুলো কস থিটা, কস থিটার পুরো নাম তো কোসাইন, আর এই কস থিটাগুলো কী করছে দিক নির্দেশ করছে, তাই এগুলোকে দিক সূচক কোসাইনও বলা হয়। অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে কস আলফার মান এক্স বাই আর, একই রকমভাবে বিটা, একই রকমভাবে গামা। এটা তোমাদের প্রমাণ করতে হবে না, মনে রাখতে হবে। এটাকে অনেকে কস আলফা না লিখে শুধু ছোটো হাতের এল দ্বারা লেখে, বা শুধু ছোটো হাতের এম দ্বারা লেখে, শুধু ছোটো হাতের এন দ্বারা লেখে। অর্থাৎ দিকসূচক কোসাইনকে এরকমভাবে এল এম এন দ্বারাও প্রকাশ করা হয়। এল বলতে কি বোঝায় কস আলফা, কিন্তু কস আলফা মানে কি আলফাটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে তার কস থিটা। এই হলো ত্রিমাত্রিক দেশে ভেক্টরের প্রকাশ। আর দুটো ভেক্টরের যোগ, দুটো ভেক্টরের বিয়োগ একই রকম হয়, স্থানাঙ্কের দ্বিমাত্রিক দেশে যেভাবে হয়েছিল সেইভাবেই কিন্তু যোগ বিয়োগগুলো হয়, লব্ধি নির্ণয় করা যায়। এইভাবে আমরা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ করা শিখলাম। এর পরের ক্লাসে আমরা কী শিখবো জানো? এর পরের ক্লাসে আমরা দুটো ভেক্টরের যোগ বিয়োগ শেখা হয়ে গেছে, এবার গুণ করব এই স্থানাঙ্ক দুটো ভেক্টর নেবো। অর্থাৎ দুটো ভেক্টর এখানে যেমন নিচ্ছিলাম না, দুটো ভেক্টর যোগ করতে গিয়ে ওরকম দুটো ভেক্টর নিয়ে গুণ করা শিখবো। স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর প্রকাশ করা শিখলাম, এরকম এবার দুটো স্থানাঙ্ক ভেক্টর নিয়ে বা অবস্থান ভেক্টর নিয়ে তাদের গুণ করা শিখব। গুণ দু ধরনের হয় সেটাও আমরা জানবো পরের ক্লাসে। তাহলে আমরা দুটো ভেক্টরের গুণ শিখব। আপাতত তোমরা এগুলো একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো যে কিভাবে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করা সম্ভব হলো। ভালো থেকো সবাই, পরের ক্লাসে দেখা হচ্ছে।